ডিয়ার লার্নার্স, আজকে আমরা আমাদের যে ক্রাশ কোর্স বা ক্রাশ প্রোগ্রাম, এই ক্রাশ প্রোগ্রামের থার্ড ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আজকে আমাদের যে ক্লাস, এই ক্লাসের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর নাম হচ্ছে হাউ টু মেক, দেখেন, হাউ টু মেক এ প্রপার নোটবুক, অথবা এটাকে আপনি বলতে পারেন যে হাউ টু মেক এ প্রপার নোট খাতা। মানে আপনি আপনার নোট খাতাটাকে কীভাবে সঠিকভাবে তৈরি করবেন। খুবই ইমপ্যাক্টফুল একটি ভিডিও, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সবার প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে এমন একটি খাতা নিতে হবে যে খাতার পেজগুলো ভালো। দেখেন, খাতার পেজ দুর্বল হলেও কিন্তু কোনো সমস্যা নেই, তবে আপনার খাতার পেজগুলো ভালো হলে আপনার নিজের কাছে পড়ার জন্য আলাদা একটা মন মানসিকতা তৈরি হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মনে করেন এই হচ্ছে একটি খাতা, আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের একটি খাতা। সো আপনি যে কোনো খাতার মধ্যে নোট করতে পারেন, ডাজন্ট ম্যাটার। প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার খাতার মধ্যে মার্জিন দেওয়া থাকতে হবে। দেখেন, এই হচ্ছে আমার নোট খাতা, এটা হচ্ছে আমার নোট খাতা। দেখেন, আমি এখানে সূচিপত্র লিখে রেখেছি। এই সূচিপত্রগুলো লেখলে আসলে অনেক লাভ হয়। লাভটা হচ্ছে আপনি যখন কোনো কিছু পড়বেন তখন খুব ইজিলি আপনি সেটাকে খুঁজে বের করতে পারবেন। ওকে, তো আপনি একটা চ্যাপ্টার কীভাবে নোট তৈরি করবেন, তো এটি হচ্ছে মাস্টার্সের অ্যাডভান্স নাম্বার থিওরির একটি নোট খাতা। আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাপোজ এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার। আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনি একটি নোট খাতা তৈরি করবেন। প্রথমত আপনি চ্যাপ্টারের নামটা ভাবে লিখতে পারেন, অথবা চ্যাপ্টারের নাম্বার লিখতে পারেন। তারপরে এখানে একটা পেজ আপনি খালি রাখবেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এখানে একটি পেজ আমরা খালি রাখবো এবং এটা আমরা পরবর্তীতে ফিল আপ করবো। তো এখানে আমরা কি লিখব, এখানে আপনাকে লিখতে হবে যে এই চ্যাপ্টার করার জন্য আপনার যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো সব আপনাকে প্রথম পেজে আপনি লিখে দিবেন। আই রিপিট, প্রথম পেজ আপনার টোটালি ব্ল্যাঙ্ক থাকবে, কারণ এখানে আপনি আপনার সূত্রগুলো লিখবেন। এবং সূত্রগুলো আপনি কিভাবে লিখবেন, আপনি যখন অঙ্কগুলো করবেন তখন দেখবেন অঙ্কের মধ্যে অনেক বিষয় আপনি জানেন না। তো এর মধ্যে অনেক বিষয় কিন্তু আসলে সূত্র, যেগুলো আসলে আমরা জানি না। সো ওইগুলো আপনি প্রথমে লিখে নেবেন, এই পেজটার মধ্যে আপনি রাখবেন। এবং যখন আপনি অঙ্কটা নোট করবেন তখন আপনি এই অঙ্কটা এভাবে নাম্বার দিয়ে এভাবে লিখে রেখে দিবেন। এক্ষেত্রে আপনার কী হবে, আপনি যখন একটি চ্যাপ্টার রিভিশন দেওয়া শুরু করবেন, প্রথম যখন আপনি সূত্রগুলো দেখে নেবেন তখন আপনার কাছে এই অঙ্কগুলো অনেক ইজি মনে হবে। আরেকটা বিষয়, এখানে আপনি আর কি লিখবেন, কিছু ম্যাথ দেখবেন যেগুলোর মধ্যে আপনার কিছু সূত্র এসেছে যেগুলো টোটালি আনকমন, এগুলো আপনি জানেন না বা মনে থাকে না। সেক্ষেত্রে আপনি এগুলো লিখে রেখে দেবেন। এক্ষেত্রে আপনি কয়েক কালারের কলম ব্যবহার করতে পারেন। দেখেন, আমি এখানে বেশ কিছু কালারের কলম ব্যবহার করেছি। এগুলো করলে হবে কি, আপনার যখন আপনি রিভিশন দিবেন তখন দেখবেন এই কালার করার জন্য আপনার বিষয়গুলো একটু ভালোভাবে আপনার মস্তিষ্কে সেটা ইনপুট করছে। তারপরে এর পেছনের চ্যাপ্টারে আপনাকে যা করতে হবে, ডেফিনিশনগুলো লিখতে হবে। মানে ওই চ্যাপ্টারের যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো লিখতে হবে। চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর এই দেখেন, এটা হচ্ছে আমাদের প্রথম চ্যাপ্টার, যে চ্যাপ্টারটি নিয়ে আমরা একটু আগে আলোচনা করেছিলাম, এই চ্যাপ্টারের ডেফিনেশনগুলো। এখন এভাবে আপনি প্রথমে ডেফিনেশনগুলোর নাম দিতে পারেন, আন্ডারলাইন করতে পারেন। এক্ষেত্রে আপনি বিভিন্ন কালারের কালি ব্যবহার করতে পারেন। এরকম করলে হয় কি জানেন, আপনি যখন পরীক্ষার সময় রিভিশন দিবেন তখন এই ওয়ার্ডগুলো আপনার হাইলাইট করা থাকবে। তবে আপনি যখন নোট করবেন তখন আপনি আরেকটা কাজ করবেন, আপনি যখন নোট করবেন তখন কিন্তু আপনি জানেন যে ওই ডেফিনেশনের মূল কিওয়ার্ডটা কী, মানে কোন বিষয়টার উপর ভিত্তি করে আপনাকে মার্কসটা দেওয়া হবে। সাপোজ আমরা যদি এখানে কোয়াড্রেটিক রেসিডিউর কথা উল্লেখ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা কোয়াড্রেটিক রেসিডিউ হচ্ছে এমন একটা কনগ্রুয়েন্স মডুলো যেটার মধ্যে এক্স স্কোয়ার কনগ্রুয়েন্স মডুলো 1 মোড পি হয়। সাপোজ আমরা জাস্ট এটা ধরে নিয়েছি। সো এই অংশটা হচ্ছে এই ডেফিনেশনের কিওয়ার্ড, মানে হচ্ছে এই কিওয়ার্ডের মাধ্যমেই কিন্তু আপনাকে এই ডেফিনেশনটাকে আপনার আইডেন্টিফাই করতে হবে। সো এটাকে আপনি বিভিন্ন কালার অথবা এভাবে হাইলাইটার দিয়ে আপনি কিন্তু এটাকে হাইলাইট করে রেখে দিতে পারেন। এক্ষেত্রে হয় কি, আপনি যখন রিভিশন দিবেন তখন এই জায়গাটা আপনার মাথার মধ্যে অটোমেটিক সেট আপ হয়ে যাবে এবং আপনি ওই সেট আপ হওয়ার কারণে আপনি খুব ইজিলি এটাকে মুখস্থ রাখতে পারবেন এভাবে। আর আরেকটা কাজ করতে পারেন, যেটা আমি সাধারণত করে থাকি, দেখেন এখানে সাইডে আমি সালটা উল্লেখ করে দিই যাতে আমার পড়তে সুবিধা হয়। দেখেন এখানে আমি যতগুলো প্রশ্ন লিখেছি সবগুলোর সাইডে কিন্তু সাল লেখা আছে। সো এভাবে কিন্তু আপনারা আপনার প্রথম পেজের পরের পেজে আপনারা এগুলো লিখবেন। তো আশা করি আপনার ডেফিনেশনগুলো কীভাবে লিখবেন সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবং আরেকটা বিষয়,
ডেফিনেশনগুলো লেখার সময় এভাবে নিচে আন্ডারলাইন করাটা হচ্ছে সবথেকে বেস্ট একটা উপায়। কারণ হচ্ছে কি জানেন, বেস্ট উপায় এই কারণে, কারণ হচ্ছে যে পরীক্ষার সময় আপনি যখন এগুলো রিভিশন দিবেন তখন এগুলো আলাদা আলাদা শব্দ আপনার কিন্তু মনে থাকবে। তার মানে হচ্ছে আপনি যখন ডেফিনেশনগুলো লিখবেন, কিওয়ার্ড যেগুলো সেগুলো আপনি এভাবে বিভিন্ন ধরনের কালার পেন দিয়ে এভাবে মার্ক করে রেখে দিতে পারেন, অথবা হাইলাইটার দিয়ে আপনি মার্ক করে রেখে দিতে পারেন। এভাবে আপনি একটা চ্যাপ্টারের সবগুলো ডেফিনেশন লিখে তারপর ওই চ্যাপ্টারের যে প্রশ্নগুলো আছে বা থিওরিগুলো আছে সেগুলো লিখবেন। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে থিওরি কিভাবে প্রপারলি লিখতে হয় এবং কিভাবে ইজিলি মনে রাখতে হয়। দেখতে পাচ্ছি এখানে স্ক্রিনের মধ্যে একটা প্রশ্ন রয়েছে, আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। দেখেন, এই প্রশ্নটি বেশ কয়েকভাবে পরীক্ষাতে আসতে পারে। এখন দেখেন আমরা কি করেছি, এখানে এই প্রশ্নটি, এখানে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মাস্টার্সের প্রশ্ন, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি এই প্রশ্নটি তিনভাবে পরীক্ষাতে আসতে পারে। সো আপনি তিনভাবেইটাই কিন্তু লিখে দিবেন। লেখার পরে এভাবে নিচে সালটা ইন্ডিকেট করে দিবেন যাতে আপনার সহজে মনে রাখতে পারেন। এখন আপনি যখন থিওরিগুলো লিখবেন তখন আপনাকে যে বিষয়গুলো মাথার মধ্যে রাখতে হবে, আপনাকে কিন্তু ওই থিওরিতে এনাফ স্পেস দিতে হবে। স্পেস কেন কেন স্পেস প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, এই যে আমরা একটা থিওরি লিখছি এখানে, আমি কিন্তু চাইলে এখান থেকে শুরু করতে পারতাম। শুরু করে কিন্তু এই পেজের মধ্যে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই পেজের মধ্যে যতটুকুই আমি লিখেছি সেটা কিন্তু আরও কম জায়গার মধ্যে আমি কভার আপ করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি দেখেন এখানে জায়গা রেখেছি, এখানে জায়গা রেখেছি, এখানে জায়গা রেখেছি। এই জায়গাগুলো যখন আপনি রাখবেন তখন আপনার মস্তিষ্কে ওই লাইনগুলো খুব ইজিলি ক্যাচ করতে পারবে এবং আপনি সেগুলো মনে রাখতে পারবেন। এখন একটা মনে করেন বড় প্রশ্ন, সাপোজ এই যে প্রশ্নটা, এটা কিন্তু 4 পেজের একটা প্রশ্ন। এই 4 পেজ অনেক বড়, তো আমি এটা মনে রাখবো কীভাবে? প্রথমত হচ্ছে যে এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ, মান ধরতে হবে। তারপর এখানে হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূল প্রয়োগ করতে হবে। আমি জাস্ট এই থিওরির আলোকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, প্রয়োগ করতে হবে। তার মানে এখানে কিছু কাজ আপনাদেরকে করা হয়েছে। আমি যখন এই থিওরিটা পড়েছি তখন আমার কাছে মনে হয়েছে হ্যাঁ, এই অংশটা আমি এমনিতেই পারবো, সো এখানে আমার অতিরিক্ত কিছু লেখার প্রয়োজন নেই। তবে দেখেন, এখান থেকে এই বিষয়গুলো কিভাবে এসেছে সেটা কিন্তু এই ফর্মুলা থেকে এসেছে। এই ফর্মুলাটা আপনি সাইডে নোট করে রেখে দিবেন। সেক্ষেত্রে আপনি যখন পড়বেন তখন এইটি জিনিসটা কিন্তু অটোমেটিক আপনার মাথায় ক্যাচ করবে। তারপর আরও কিছু মজার বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এখানে মজার বিষয় হচ্ছে যে এই অংশের মধ্যে যখন আমি এসেছি তখন আমার মনে হয়েছে এই অংশটা একটু কমপ্লেক্স, মানে জটিল, আমার মনে থাকা একটু কষ্টকর। তখন আমি কি করেছি বা আমি কি করি সাধারণত, মনে করেন এই লাইন পর্যন্ত আমি খুব ইজিলি আসতে পেরেছি, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে আসার পর আমার সমস্যা হয়ে যাবে যে আমি নিচে সি দিব নাকি নিচে পি দিব, আবার এখানে এ দিব নাকি বি দিব। তখন এর জন্য দেখেন আমি কি জিনিস লিখে রেখেছি, দুটির মধ্যে মিল এ ও সি, মানে আমরা প্রিভিয়াস অংশের মধ্যে যে দুইটা পার্ট ছিল দুইটার মধ্যে দুইটা চলকের মিল ছিল, একটা হচ্ছে এ এবং একটা হচ্ছে সি। সো একটা পি এর নিচে মানে একটার সাথে লিখবো সি, একটার সাথে লিখবো এ, এখানে কিন্তু বি আসবে না। তো এই বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলো আপনি কখন বুঝবেন, যখন আপনি ডেফিনেশনগুলো আগে পড়বেন। অলওয়েজ একটা বিষয় মনে রাখবেন, আপনি থিওরিগুলোকে প্রপারলি তখনই আনসার করতে পারবেন বা অঙ্কগুলো আপনি তখনই প্রপারলি আনসার করতে পারবেন যখন আপনি ডেফিনেশন এবং যে সূত্রগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো প্রপারলি আপনি বুঝতে পারেন। সো এই অংশের মধ্যে মনে রাখার জন্য আমি এখানে একটা স্টেপ লিখে রেখেছি। তারপর দেখেন এখানে কি করা হয়েছে, এখানে ছিল সি স্কোয়ার কিউ, এখানে রয়েছে আপনার শুধু এ স্কোয়ার, কিন্তু এখানে এসে সেটা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কিউ হয়ে গেল। প্রশ্ন হচ্ছে কিভাবে এটা সম্ভব? এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের যে সামনের অংশের মধ্যে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কিউ ছিল। এই দেখেন আমি এখানে লিখে দিছি যে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কিউ বানাতে আপনি যে মার্জিন করবেন, মার্জিনের বাম দিকে আপনি নোটসগুলো, মানে আপনি আপনার মতো করে নোটস লিখবেন যে আপনার কিভাবে সহজে মনে থাকে, বা আপনার যে জায়গাগুলো মনে থাকে না সেগুলো আপনি সাইডে লিখে দিবেন যে এই জায়গাটা একটু কঠিন। সেক্ষেত্রে কী হবে, আপনি যখন পড়বেন তখন আপনার মাথার মধ্যে এটা সেট আপ করা থাকবে যে এই জায়গাটা কঠিন, তার মানে এখানে আমার বেশি জোর দিতে হবে। এভাবে যদি আপনারা নোটগুলো করেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা আউটপুট পাওয়া যেতে পারে। এখানে আমি যাই বললাম সেটা হচ্ছে আমার একান্তই ব্যক্তিগত মতামত, কারণ হচ্ছে এটা আমি আমার বাস্তব লাইফের আলোকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম মাত্র। এখন আপনারা এটা প্রয়োগ করতে পারেন আপনাদের লাইফে, প্রয়োগ করে আশা করি আর যাই হয় আপনার লস হবে না, কিছুটা হলেও অবশ্যই আপনারা এখান থেকে লাভ পাবেন। তার মানে এখানে আজকের এই ক্লাসের আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আমরা যখন একটি নোট খাতা তৈরি করব সবার প্রথমে কাজ হচ্ছে আমরা একটা পেজ ব্ল্যাঙ্ক রাখবো যেখানে আমরা শুধুমাত্র সূত্রগুলো লিখব।
সেকেন্ড পেজে আমরা সবগুলো ডেফিনেশন লিখে রেখে দিব যেগুলো বোর্ডে এসেছে বা আপনার কাছে ইম্পর্টেন্ট বলে মনে হয়। তারপর আপনি একটি প্রশ্ন লেখা শুরু করবেন এবং যখন প্রশ্ন লিখবেন তখন এনাফ স্পেস দিবেন। যেমন দেখেন, আমি চাইলে এই লাইনটাকে এখানে লিখতে পারতাম, এই লাইনটা এখানে লিখতে পারতাম, এই লাইনটা এখানে লিখতে পারতাম। এক্ষেত্রে আপনার এই পেজটা কিন্তু ভরে যাবে, মানে এই যে জায়গাগুলো আছে এগুলো কিন্তু ফিল আপ হয়ে যাবে। তখন আপনি যখন এই থিওরিটা পড়তে যাবেন তখন দেখবেন আপনার মস্তিষ্কে সেটা ক্যাচ করতে পারছে না যে আসলে এই জায়গার অংশটা নিবে নাকি এই জায়গার অংশটা নিবে। তখন আপনি পরীক্ষাতে গিয়ে হিমশিম খেয়ে যাবেন। এক্ষেত্রে আপনাকে এনাফ স্পেস রাখতে হবে খাতার মধ্যে, যাতে আপনার লেখাগুলো আপনার মাথায় খুব ইজিলি ক্যাচ করতে পারে। থার্ড হচ্ছে আপনি যে মার্জিন দিবেন, মার্জিনের বাম দিকে যে বিষয়গুলো আপনার মনে থাকে না বা যে স্টেপগুলো আপনি করবেন স্টেপ বাই স্টেপ সেগুলো আপনি বাম দিকে লিখে দিতে পারেন। সেক্ষেত্রে এইগুলো সাধারণত বড় থিওরির ক্ষেত্রে প্রযোজ্য। বড় যেগুলো থিওরি সেগুলো মনে রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু এটা পালন করে। তো আজকের ক্লাসের আসলে এটাই ছিল আমাদের সারমর্ম বা সারাংশ, আপনি যাই বলেন। এই ক্লাস করে আপনাদের কাছে কি মনে হয়েছে সেটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন এবং আমাদের ক্রাশ কোর্সের সাথে থাকবেন, আমাদের পাইমেথ ক্লাবের সাথে অলওয়েজ থাকবেন। ধন্যবাদ সবাইকে।